আচ্ছা, এমএস ওয়ার্ড সর্বপ্রথম বের করতে গেলে আমাদেরকে উইন্ডোজ বাটন বা স্টার বাটনের মধ্যে যাইতে হবে। এটা হচ্ছে আমি এখান থেকে মাউস দিয়েও ক্লিক করতে পারি অথবা হচ্ছে কিবোর্ড থেকেও ক্লিক করতে পারি। তারপর আমি ডিরেক্ট কিবোর্ড থেকে লিখবো ওয়ার্ড। আর যদি আমি এইভাবে স্ক্রল করে খুঁজে না পাই তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে সার্চ করতে পারি এই জায়গা থেকে। ওয়ার্ড লেখার পরে আমার এই যে চলে আসছে, এটা হচ্ছে এমএস ওয়ার্ড। এটা এমএস ওয়ার্ড 2019, বর্তমানে হচ্ছে 2021, 22 আছে এবং অনেক আগে 2007 ছিল। তো বর্তমানে হচ্ছে আমরা যেটাতে করবো এটা হচ্ছে 2019 ভার্সনের। আমি এখানে এটার উপরে ক্লিক করব, একটা ক্লিক করার পরে এমএস ওয়ার্ডটা আমার ওপেন হবে। ইনস্টল করতে হবে যদি আপডেট ব্যবহার করতে চান। এটা হচ্ছে ওপেন করার সময় আমার এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামের একটা লেখা আসছে। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি ক্লিক করব, অন্যখানে কোথাও না। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা হচ্ছে হোমের মধ্যে, এই যে হোম বাটনের মতো একটা দেখা যাচ্ছে না এই জায়গায়, এটার সাইডে একটা মনে হয় যে বক্সের মতো কালার ধারণ করছে। নিউয়ের মধ্যে ক্লিক করলে আবার অন্য চলে আসতেছে এই জায়গায়। আমি এখানে হোমের মধ্যে ক্লিক করব, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করব, অন্যখানে না। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে হচ্ছে আমার এইরকম একটা ইন্টারফেস আসছে। এই যে উপরে যে অপশনগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হয় রিবন বার। এই রিবন বারের মধ্যে অনেকগুলা অপশন দেওয়া আছে। তার মধ্যে ফাইল একটা অপশন, হোম একটা, ইনসার্ট একটা, ড্র একটা, ডিজাইন, লেআউট, রেফারেন্স সবগুলো একটা অপশন। এবং এই প্রত্যেকটা অপশনের মধ্যে যদি আমি ক্লিক করি একটা করে তাহলে অনেকগুলো টুলস বের হবে। আমি বর্তমানে হোমের মধ্যে আছি এই জায়গায়। এখানে যেগুলো দেখা যাচ্ছে সবগুলো একটা করে টুলস। আমি যদি ইনসার্টে ক্লিক করি এখানে কিন্তু অন্যান্য আলাদা চলে আসছে। আবার ড্র এর মধ্যে ক্লিক করলে এখানে আবার আলাদা আসছে, একই তো নাই, তাই না? তো আমি কিভাবে বুঝবো যে আমি কোন অপশনটার মধ্যে আছি? আমার এই যে ড্রতে ক্লিক করছি এই জায়গায়, এখানে একটা সাদা বক্সের মতো দেখা যাচ্ছে না? আমি যদি ইনসার্টের মধ্যে ক্লিক করি এখন এটা সাদা কালারের মতো ধারণ করছে। হোমের মধ্যে ক্লিক করলে এইটা, তো আমি এইটা দেখে বুঝতে পারবো যে আমি হোমের মধ্যে আছি নাকি ইনসার্টের মধ্যে আছি। তো এমএস ওয়ার্ডে হচ্ছে আমাদের টাইপিংয়ের কাজগুলো করা হয়। টাইপিং বলতে হচ্ছে আমাদের বাংলা টাইপিং থেকে ইংলিশ টাইপিং, কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে আমি যেটা প্রিন্ট করি সব টাইপিংয়ের কাজগুলো হচ্ছে আমাদেরকে এখানে করা হয়। আর এটা মূলত একটা হচ্ছে পেজ, আমরা লেখার জন্য যে পেজটা ব্যবহার করি এটা আমি ছোট করে দেখাইলাম। তো এই পেজটাকে ছোট বড় করার জন্য আমাকে জুম ইন আর জুম আউট করতে হবে। আর জুম ইন আর আউট হচ্ছে আমার এই যে সাইডে একটা স্কেল দেওয়া আছে, এখানে খেয়াল করেন আপনাদের ডান সাইডের কর্নারে এখানে একটা স্কেলের মতো দেওয়া আছে। এখানে কার্সরটা রাখলে জুম লেখা ওঠে একটা। এটার মধ্যে আমার একটা পার্সেন্ট দেখা যাচ্ছে, 40% দেওয়া আছে। তো এটা মিনিমাম হচ্ছে 100% দেওয়া থাকে স্ট্যান্ডার্ডভাবে। তো আমি চাইলে এটাকে ছোটো বড়ো এখান থেকে করতে পারি। আমি লেফট সাইডের মাউসটাকে চাপে ধরে এটাকে বড় ছোট করতে পারি এইভাবে। আবার আমি চাইলে এখানে যে প্লাস আইকনের মতো একটা দেওয়া আছে, প্লাস চিহ্নটা, এখান থেকে আমি এটাকে ক্লিক করেও বড় করতে পারি। আবার আমি এটাকে ছোট করতে চাইলে এভাবে এটাকে ধরেও ছোট করতে পারি মাউসটা দিয়ে। আবার আমি চাইলে এখান থেকে যে মাইনাসের মতো যে একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করলেও ছোট করতে পারি। আবার আমি আরেকটা কাজও করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চাপে কিবোর্ডে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাসটা যদি চাপ দিই তাহলে বড় হবে। আবার কন্ট্রোল চাপে ধরা অবস্থায় যদি মাইনাস চিহ্নটা আমি চাপ দিই তাহলে হচ্ছে আমার ছোট হবে এটা। আবার আমি তৃতীয় আরেকটা কাজ করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপে ধরে মাউসের যে কার্সর হুইলটা আছে এটাকে আমি সামনের দিকে ঘোরালে এটা বড় হবে, আবার পিছন দিকে ঘোরালে এটা ছোট হবে। জুম আউট হচ্ছে, তাহলে আমি তিনটা নিয়মের মধ্যে এটাকে ছোট বড় করতে পারি, জুম ইন আর জুম আউট। তারপর হচ্ছে আমার এমএস ওয়ার্ডে টাইপিং করার পালা এটা। তো এখন টাইপিং করার আগে আমাকে সর্বপ্রথম কী কাজটা করতে হবে, এটার মধ্যে ফাইলটাকে সেভ করতে হবে। যদি আমি ফাইলটা সেভ না করি তাহলে হচ্ছে আমি এখান থেকে এটা পরবর্তীতে আর পাবো না। আমার পিসি অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, কারেন্ট চলে যেতে পারে। সেক্ষেত্রে আমি যে এই কষ্ট করে যে একটা পেজের মধ্যে অনেক কিছু টাইপিং করব, এই টাইপিংটা কিন্তু আমার থাকবে না। আর তার জন্য আমার কী করতে হবে, এটা সেভ করতে হবে ফাইল থেকে। এই যে এখানে একটা ফাইল লেখা আছে, এই ফাইল থেকে এখানে আমাকে ক্লিক করে তারপর হচ্ছে সেভ করতে হবে। ফাইলে ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো অপশন আসছে। আমি এখানে সেভ এস নামের একটা অপশন আছে, এই সেভ এস অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমার এখানে ব্রাউজ নামের একটা লেখা আসছে, তারপর আমি এই জায়গাতে ক্লিক করব একটা। এই জায়গাতে ক্লিক করার পরে আমার অনেকগুলো অপশন চলে আসছে বাম সাইডে। তো আমি যদি এই অবস্থায় যদি এখানে সেভে ক্লিক করি আমার এটা সরাসরি ডকুমেন্টের মধ্যে যা সেভ হবে। এই যে ডকুমেন্টের মধ্যে একটা শেপের মতো দেখা যাচ্ছে না, সিলেক্ট হয়ে আছে এটা। আমি যদি হচ্ছে এখানে এটাতে ক্লিক করি 3D অবজেক্ট, এই দেখেন এটা কিন্তু এখন ধরে রাখছে। ডকুমেন্টে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, তাহলে আমার এটা ডকুমেন্টে থাকবে। কোথায় থাকবে? দিস পিসিতে। এই যে দিস পিসি থেকে যাওয়ার পরে ডকুমেন্টে থাকবে আমার
যতগুলো এখানে ফোল্ডার আছে, ফাইল আছে, এগুলোর মতো করে একটা থাকবে। যদি আমার পূর্বে কোনো ফাইল ক্রিয়েট করা থাকে তাহলে আমি ওই ফাইলের মধ্যে একটা ক্লিক দিব, তারপর আমি এখান থেকে সেভ করব। যদি আমি হচ্ছে এই যে এখানে অ্যাডোবি নামের যে একটা ফাইল আছে, ধরেন যে আমি এমএস ওয়ার্ডের যে লেখাটা আছে এই লেখাটাকে আমি অ্যাডোবি নামের ফোল্ডারে আমি সেভ করে রাখবো, যেন পরবর্তীতে আমি অ্যাডোবি ফোল্ডারে গিয়ে ওটাকে খুঁজে বের করতে পারি। তো আমি যদি এখানে ক্লিক করি, এই সেভ লেখাটাতে খেয়াল করিয়েন, আমি যখন এখানে ক্লিক দিব, সেভে ক্লিক করলাম, এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এর মানে ফোল্ডারটা আমাকে ওপেন করতে হবে এই জায়গায়। আমি ওপেন করলাম, ওপেন করার পরে আমার এই ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার আছে। আমি যদি এখন এখান থেকে সেভ দিই তাহলে এই দুইটার জায়গায় এই লাস্টে docs4 যে লেখাটা আছে এই ফাইলটা এখানে যা সেভ হয়ে যাবে। তো পরবর্তীতে আমি যদি এটাকে বের করতে চাই তাহলে আমাকে দিস পিসিতে যাইতে হবে, যাওয়ার পরে হচ্ছে অ্যাডোবি নামের যে একটা ফোল্ডার আছে আমার ডকুমেন্টে, ওই ফোল্ডারের মধ্যে আমি আমার ওয়ার্ড ফাইলটাকে খুঁজে পাবো। আর আমার যে ফাইল নেমটা আছে এখানে docs4 আছে। আমরা হচ্ছে এর আগে স্লাইডের মধ্যে দেখছিলাম না যে ওয়ার্ড ফাইলকে ডক্স ফাইল বলা হয়, সে এক্সটেনশনের নাম দেখছিলাম। এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হচ্ছে ডক্স। আর পাওয়ার পয়েন্টের হচ্ছে পিপিটিএক্স, পিডিএফ হচ্ছে পিডিএফ, এমপি3 হচ্ছে এমপি3 থাকে অডিওর, আর ভিডিও হচ্ছে এমপি4। তো আমার যে সেভ এস টাইপ থাকবে এখান থেকে আমি চাইলে এটাকে ওয়ার্ড ডকুমেন্টেও সেভ করতে পারি। ওয়ার্ড ডকুমেন্ট মানে কোনটা, আমি এই যে এমএস ওয়ার্ডটাকে যে লিখতেছি এই লেখাটাকে আমি পরবর্তী চাইলে এডিট করতে পারি, আবার এখান থেকে লেখা শুরু করতে পারি। এই যে লেখার যে টাইপটা হচ্ছে ফাইলটা, এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইল হবে, ওয়ার্ড ডকুমেন্ট ফাইল। এই যে আমি এখান থেকে চাইলে এটাকে ওয়ার্ড ডকুমেন্ট ছাড়াও আমি অন্য কোনো ফাইলেও এটাকে নিতে পারি। আমি যদি চাই যে আমি একটা লেখাকে লিখছি, একটা ফাইল তৈরি করছি, এটাকে আমি পিডিএফ বানাবো, পিডিএফও বানাইতে পারি। এই যে এখান থেকে একইভাবে সেভ করার নিয়ম, আমি আগে এটাই সেভ করে দেখাই। এখানে আমি ওয়ার্ড ডকুমেন্ট করে দেবো। এখানে অন্য কিছু যদি আমি এখান থেকে দেই তাহলে কিন্তু আমার ওয়ার্ড ডকুমেন্টটা ভালোভাবে ওপেন হবে না, কারণ যেহেতু আমার এমএস ওয়ার্ড আছে সেক্ষেত্রে আমি ওয়ার্ড ডকুমেন্টটাকেই ওপেন করতে পারবো। আমি ওয়ার্ড ডকুমেন্টে রাখলাম, আমি এখানে docs1 দিয়ে রাখছি, এখান থেকে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি তার আগে একটা লেখা এখানে লিখে দিই, ধরেন যে আমি এখানে একটা নাম লিখে দিই, ক্রিয়েটিভ আইডি একটা নাম লিখে দিলাম আমি। তো এটাকে আমি এখন সেভ করতে চাই। আমি যদি এখানে এইভাবে অনেকটা জায়গায় লিখি সেভ না করি তাহলে কিন্তু আমার একটাও থাকবে না। তার আগে আমাকে সেভ করতে হবে এই ফাইল থেকে, সেভ এস, তারপর হচ্ছে ব্রাউজারে যাইতে হবে। তারপর হচ্ছে আমি এটাকে কোথায় রাখবো, আমি হচ্ছে এখান থেকে ডকুমেন্ট অথবা দিস পিসিতে যে কোনো একটা জায়গায় রাখতে পারি, আমার যে কোনো একটা ড্রাইভের মধ্যে। আমি চাইলে হচ্ছে আমার এই যে আমার নামের যে একটা ড্রাইভ আছে আমি এটাতেও ডাবল ক্লিক করে, এটার মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে না, এই অনেকগুলো ফোল্ডার আছে, আমি চাইলে হচ্ছে এই ফোল্ডারগুলোর মতো করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি এই জায়গাতে। যেহেতু আমার পূর্বে থেকে কোনো ফোল্ডার ক্রিয়েট করা নাই, যদি আপনাদের পূর্বের কোনো ক্রিয়েট করা থাকে তাহলে আপনি ওই ফোল্ডারের উপর একটা ক্লিক দিবেন, তারপর এখানে সেভের জায়গায় ওপেন লেখা উঠবে একটা। তো আমার যেহেতু আগে থেকে কোনো কিছু নাই, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি এখানে নিউ থেকে যাওয়ার পরে, অথবা এই যে তারপর ফোল্ডার, অথবা আমি চাইলে আরেকটা কাজ করতে পারি শর্টকাটে Ctrl+Shift+N। আমি এখান থেকে নাম দিয়ে দিলাম ক্রিয়েটিভ আইডি, তারপর ইন্টার দিয়ে সেভ করলাম, তারপর হচ্ছে এটা ওপেনে ক্লিক করে দিব, ওপেন, তারপর হচ্ছে আমার ফাইলের নাম হবে ক্রিয়েটিভ আইডি। আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। তো আমার এই লেখাটা ক্রিয়েটিভ আইডি লিখছি না, এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। ধরেন যে আমার লিখতে লিখতে কারেন্ট চলে গেছে, পিসি বন্ধ হয়ে গেছে, এটা এখান থেকে ক্লোজ হয়ে গেছে। তো এখন যেহেতু আমার সেভ করা আছে সেক্ষেত্রে আমার এটা থাকেই আছে, তাই না? আমি এটা পাবো কোথায়, দিস পিসিতে যাব, তারপর হচ্ছে আমার যে ডি ড্রাইভ নামের একটা ফাইল আছে ওইখানে যাব। এখান থেকে হচ্ছে আমি এই যে ডি ড্রাইভের মধ্যে রাখছিলাম, এখানে ক্রিয়েটিভ আইডি নামের একটা ফাইল রাখছিলাম, এই যে এটা, এই যে ক্রিয়েটিভ আইডি লিখা রাখছিলাম না ওই জায়গায়, এটা ওপেন করলে আমার ওই যে ক্রিয়েটিভ আইডি শুধু লিখছিলাম ওইটাই ওপেন হয়ে যাবে এই জায়গায়। এই যে ওপেন হয়ে গেছে আমার ক্রিয়েটিভ আইডি লেখাটা পর্যন্ত। এখন ধরেন যে আমি ক্রিয়েটিভ আইডির পরে আরও একটা লেখা লিখে দিই, আমি একটা লেখা লিখলাম। এখন আমার এটা যদি আমি এখান থেকে বন্ধ করে দিই, কিংবা আবার পিসি চলতে চলতে বন্ধ হয়ে গেছে, তাহলে আমার লেখাটা সম্পূর্ণটাই কি থাকবে? কতটুকু থাকবে আমার? শুধুমাত্র ক্রিয়েটিভ আইডি পর্যন্ত থাকবে, পঞ্চগড় লেখাটা থাকবে না, কারণ আমি সেভ করছিলাম ক্রিয়েটিভ আইডি লেখা পর্যন্ত। কারণ আমার পঞ্চগড় লেখা তো আমি শুধু লিখছি, এখানে সেভ তো করি নাই, আর সেভ আছে আমার ফাইলটা, ওয়ার্ড ফাইলটা। তো আমরা যখন এমএস ওয়ার্ডে লিখতে যাব কিছুক্ষণ পরপর আমাদেরকে Ctrl+S চাপতে হবে, অথবা এই যে এখানে সেভ অপশনটাতে ক্লিক করতে হবে। একটা শর্টকাট বাটন আছে Ctrl+S, আপনার স্লাইডের মধ্যে দেওয়া হয়েছিল। Ctrl+S আমরা কিছুক্ষণ পরপর চাপবো কোনো কিছুকে আপডেট করার জন্য। আমি পঞ্চগড় লেখার পর যে একটা ডট ব্যবহার করি, আমি যদি এখন থেকে এখানে ক্রস করে দিই, সেভ আর ডোন্ট সেভ নামের একটা লেখা উঠছে। আমরা অনেক সময় লেখার সময় বুঝতে পারি না যে এটা আসলে কী করবো,
এটা ক্রস করব নাকি ক্যান্সেল করব নাকি সেভ নাকি ডোন্ট সেভ। যদি আমি এই লেখাটাকে ডট যে ব্যবহার করছি লাস্টে, এই ডট লেখাটাকে যদি আমি সেভ করতে চাই তাহলে এখান থেকে সেভে ক্লিক করব। যদি ডোন্ট সেভ করি তাহলে ক্রিয়েটিভ আইডি পঞ্চগড় লেখাটা পর্যন্ত সেভ হবে আমার। তো তার জন্য আমরা কিছুক্ষণ পর পর কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবো, কন্ট্রোল এস চাপলাম। এখন যদি আমি ক্রস করি তাহলে কিন্তু আমার ওই অপশনটা আসবে না, অনেক সময় সেভ আর ডোন্ট সেভ আসে। এইটাই হচ্ছে কাজ। তো এটা হচ্ছে আমার একটা ফাইল ক্রিয়েট করা এবং সেভ করারটা দেখাইলাম। তো এমএস ওয়ার্ডে সর্বপ্রথম আমাদের কী করতে হবে, একটা ফাইল আগে থেকে যদি ক্রিয়েট করা থাকে তাহলে তো থাকলোই, আর যদি না থাকে তাহলে ফাইলটাকে সেভ করে রাখা নির্দিষ্ট একটা লোকেশনের মধ্যে, আমি যেন পরবর্তীতে ওটাকে খুঁজে পাই এই জায়গায়। তো এখন হচ্ছে আমার এখানে হোম একটা অপশন আছে, এই অপশনের মধ্যে অনেকগুলো টুলস আছে। এখানে আমার প্রথমে যে বক্সটা আছে এখানে অনেকগুলো ফন্টের নাম দেওয়া আছে, এগুলোকে বলা হয় ফন্ট স্টাইল। আমি এখানে যদি ক্লিক করি অনেকগুলো ফন্টের নাম আসে। আমরা যেমন মোবাইলের মধ্যে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি না, অনেক ফোনে হচ্ছে বিভিন্ন রকম ফন্ট দেওয়া থাকে। তো অনেকগুলো ফন্ট নিয়ে আমি এখান থেকে লিখতে পারি। তো আমার হচ্ছে প্রথম অবস্থায় ক্যালিবারি বডি নামের একটা ফন্ট দেওয়া থাকে এই জায়গায়। আমি এই যে লেখাটা লিখছি আমার এটা হচ্ছে ক্যালিবারি ফন্টে দেওয়া আছে। আমি চাইলে এটাকে আমার মতো করে চেঞ্জ করে নিতে পারি। আমি এটাকে সিলেক্ট করলাম। এমএস ওয়ার্ডে আপনি যেটাকে নিয়ে কাজ করবেন এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে হচ্ছে আমাকে এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি চাইলে যে কোনো একটার উপরে ক্লিক করে আমার লেখাটা চেঞ্জ হয়ে গেছে না। আর পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য আমাকে কী চাপতে হবে, হ্যাঁ কন্ট্রোল জেড চাপলে পূর্বের অবস্থায় আসবে। তাহলে আমার হচ্ছে ক্যালিবারি বডি ছিল এই জায়গায়। এটা হচ্ছে আমার অনেকগুলো ফন্টের স্টাইল দেওয়া আছে এর মধ্যে। এটার মধ্যে যদি রাখি একটা শর্টকাট দেখা যায় কন্ট্রোল শিফট এফ, এটা হচ্ছে শর্টকাট। তারপর হচ্ছে আমার এই যে লেখাটা আছে একটা নির্দিষ্ট একটা সাইজের মধ্যে দেওয়া আছে না, আপনাদের যারা কাছে আছেন তাদের দেখতে একটু সুবিধা হচ্ছে, দূরে কিন্তু একটু ছোট দেখা যায়। তো আমি চাইলে এটাকে সাইজটাকে বড় ছোট করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, এখানে হচ্ছে 12 নাম্বার সাইজ দেওয়া আছে ফন্ট সাইজ। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট পি, নিচে লেখা উঠছে একটা, চাইলে খাতায় লিখে রাখতে পারেন। তো এখানে হচ্ছে আমার 12 নাম্বার সাইজ দেওয়া আছে, আমি চাইলে এটাকে বাড়াইতে পারি। যত বাড়াবো অত বড় করে কিন্তু আমার সাইজটা উঠবে। তো একটা পেজের মধ্যে যখন আমি লিখতে যাব তখন কিন্তু আমার পেজের মধ্যে বিভিন্ন রকম সাইজ দেওয়া থাকে, যে কোন লেখাটা কতটুকু সাইজ হবে এবং একটা পেজের মধ্যে আমি কতটুকু লেখা কমপ্লিট করতে পারবো। তো সব কিছু বিবেচনা করে আমার ফন্ট সাইজ এবং ফন্ট স্টাইলের উপরে। কারণ আমি যদি ফন্ট স্টাইল একরকম করে দিই, এখানে অনেক রকম কিছু স্টাইল আছে যেগুলো হচ্ছে বড় করে আসে। যেমন এরিয়াল ব্ল্যাক যদি আমি করে দিই, এই জায়গায় এরিয়াল ব্ল্যাক যদি করে দিই, এই লেখাটা হচ্ছে একটু বড় সাইজের এবং মোটা সাইজের, এই জায়গা বেশি নিবে একটা পেজের মধ্যে যদি সবগুলো লেখাকে আমি বড় করে দিই। তারপর হচ্ছে আমার সাইজটাকে আমি, তবে আমরা প্রিন্টের সময় স্ট্যান্ডার্ড সাইজ ব্যবহার করি 11 নাম্বার সাইজ। তারপর হচ্ছে আমি এখান থেকে জুম করলে এটা বড় হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে নেই, এই যে এখানে জুম যে আমরা করলাম, জুম ইন আর আউট, এটা হচ্ছে আমি এখান থেকে ক্লিক করলে 90% দেওয়া আছে, আমি এখানে ক্লিক করে এটাকে 100% অথবা 50%ও করতে পারি। তারপর হচ্ছে ইন্টার, অনেক ছোট হয়ে গেছে না এটা, এখান থেকে ক্লিক করে আমি এটাকে বড় করতে পারি 100%। তো আমি এখান থেকে এটাকে একটু বড় করে নিব লেখাটাকে। এখানে হচ্ছে আমার 3টা ওয়ার্ড কিন্তু হচ্ছে একই ফন্টে এবং একই সাইজের মধ্যে দেওয়া আছে। ক্রিয়েটিভ লেখার উপর ক্লিক করলে ক্যালিবারি বডি আর 12 নাম্বার সাইজ, আইটি লেখার উপর ক্লিক করলে একই, পঞ্চগড়ের উপরেও একই। এখন আমি কোনো কারণে আমি যদি নির্দিষ্টভাবে এটাকেই বড় করতে চাই তাহলে আমি এখান থেকে সাইজটাকে বড় করতে পারি। আমি এখান থেকে 24 করে দিলাম। আর এই যে আইটি লেখাটা আছে এটা হচ্ছে ক্যালিবারি বডি দেওয়া আছে সিলেক্ট করা অবস্থা, আমি এটাকে অন্য একটা দিই, টাইম নিউ রোমান দিয়ে দিই। তো আমার এখানে কয়টা ওয়ার্ড, 3টায় 3 রকমভাবে দেওয়া আছে। এটা এক নাম্বার আছে একটা, দ্বিতীয়ত এটা আরেক নামে আছে, এটা আরেক নামে। এখন আমি যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে আমার সাইজ আর হচ্ছে ফন্টের স্টাইল কি দেখা যাবে, আমার সাইজ আর ফন্টের স্টাইল কি দেখা যাবে। আমি যদি 3টাকে সিলেক্ট করি একসাথে, কোনোটাই দেখা যাবে না, কারণ সিলেক্ট করলাম এখানে কোনোটাই দেখা যাচ্ছে না, কারণ এখানে 3টাই আলাদা আলাদা ফন্ট সাইজ এবং স্টাইল ব্যবহার করা আছে। আমি যদি নির্দিষ্টভাবে ক্রিয়েটিভ লেখাটাকে সিলেক্ট করি, ক্যালিবারি বডি আর 22 নাম্বার সাইজটা দেখা যায়, কারণ এইটা নির্দিষ্টভাবে এইটা ফন্ট স্টাইল এবং এইটা সাইজ নিয়েই আছে। আর এটাতে যদি ক্লিক করি এখানে কিন্তু টাইম নিউ রোমান দেওয়া আছে, অর্থাৎ আমার ফন্ট স্টাইল কিন্তু আলাদা। পঞ্চগড় লেখার উপর ক্লিক করলে এটাও কিন্তু আলাদা, তার জন্য নির্দিষ্টভাবে কোনোটাই দেখাইতে পারতেছে না, ওই জন্য কিছুই দেখা যায় না এই ঘরে। তো আমি চাইলে এই 3টা শব্দকে একইভাবে একই সাইজ এবং একই ফন্ট স্টাইল দিতে পারি। সিলেক্ট করে আমি টাইম নিউ রোমান করে দিই, তারপর হচ্ছে এখানে সাইজ দিলে সাইজ হচ্ছে 20 নাম্বার করে দিলাম।
এখন তিনটাই কিন্তু একই, আমি কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করলাম, তিনটাতেই কিন্তু একই দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমি এখান থেকে বড় করতে পারি, এই যে আমার এটা লেখাটা আছে, আমি যদি এটাকে বড় করি এখানে ক্লিক করতে পারি, এখান থেকে সাইজ বাড়াইতে পারি, অথবা আমি চাইলে এই ঘরের মধ্যে ক্লিক করে লিখে দিতে পারি কিবোর্ড থেকে। আমি যদি হচ্ছে 12 নাম্বার করে দেই, তারপর ইন্টার দিয়ে দিই, আমার কিন্তু 12 নাম্বার সাইজ হয়ে গেছে এটা। আবার আমি আরেকটা কাজ করতে পারি, এটা সিলেক্ট করা অবস্থায় এই যে সাইডে দুইটা এ লেখা আছে না, একটা এ লেখা আছে উপরের দিকে একটা চিহ্ন নির্দেশনা দিচ্ছে, আমি এটাতে ক্লিক করি, এটা বাড়তে থাকবে, শুধুমাত্র ওইটাই যেটাকে সিলেক্ট করব। আবার এটাতে ক্লিক করলে ছোটোভাবে আসবে লেখাটা। তারপর হচ্ছে আমার এখানে আরেকটা অপশন আছে, একটা বড় হাতের এ আছে, একটা ছোট হাতের এ দেওয়া আছে। আমরা হচ্ছে প্রথম দিন কিবোর্ডটাতে দেখছিলাম না যে কোনো ওয়ার্ডকে নির্দিষ্ট বড় করার জন্য শিফট চাপে আমরা লিখি। যেমন আমি এখানে যদি সি লিখি তাহলে সিটা ছোট হাতের উঠতেছে না, এটাকে বড় হাতের করতে চাইলে আমার কী করতে হবে, শিফট চাপে সি চাপতে হবে। আবার আমি যদি সবগুলোকেই যদি এই যে যেমন ক্রিয়েটিভ আইডি পঞ্চগড় লিখা আছে, সবগুলোকে যদি বড় করতে চাই তাহলে আমার কী করতে হবে, ক্যাপস লকটা অন করলে আমি সবগুলাই বড় হাতে লিখতে পারি। আবার আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে আপার কেস নামের একটা লেখা আছে না, আপার কেসে যদি লেখাটাতে ক্লিক করি সবগুলাই কিন্তু আমার বড় হাতের উঠবে। ধরেন যে আমি একটা লেখা লিখছি একটা পেজের মধ্যে সম্পূর্ণ পেজটাতে কন্ট্রোল এ সিলেক্ট করে আমি এখানে আপার কেস অন করে দিব, আমার সবগুলাই বড় হাতের উঠবে। আর সেন্টেন্স কেস হচ্ছে আমার এটা, লোয়ার কেস করে দিলাম, সবগুলাই ছোট হাতে থাকে প্রথম ওয়ার্ডটা। তো আপার কেস হচ্ছে আমার সবগুলাই বড় হাতের থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে, এবং লোয়ার কেস হচ্ছে আমার প্রত্যেকটা ওয়ার্ডেই ছোট হাতের উঠবে, প্রথমটাও এবং দ্বিতীয়টাও। আচ্ছা, এখানে তারপরে হচ্ছে আমার নিচে কয়েকটা ফন্টের মধ্যে অপশন দেওয়া আছে। এই যে আমি এতক্ষণ থেকে যে কাজগুলো করলাম এগুলো সবগুলোই কিন্তু ফন্টের মধ্যে আছে। এখন আমি যদি চাই যে এই লেখাটাকে বোল্ড করব, আচ্ছা এখানে দেখেন বি লেখা আছে না একটা, এই বি লেখাটার মানে হচ্ছে বোল্ড। আমি যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই আমি এটাকে সিলেক্ট করবো, আগে সিলেক্ট করার পরে আমি এখান থেকে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। কপি করলাম এটা, আমরা নিচের লাইনে আসার জন্য কি ব্যবহার করতে পারি, এমএস ওয়ার্ডে, হ্যাঁ ইন্টার দিলে আমার নিচের লাইনে আসবে। পেস্ট করার জন্য কন্ট্রোল পি। এখন দেখেন আমি একটা লিখে দুইবার নিচে এই জায়গায় আমি এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে বিতে যদি ক্লিক করি আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। কিন্তু বোল্ড মানে কি, এই লেখাটা হচ্ছে একটু বেশি কালো হয়ে গেছে না, এবং বেশি মোটা হয়ে গেছে এই লেখাটা। আর এটা কিন্তু দেখেন এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে, আর এটা কিন্তু হচ্ছে আমার কালো অবস্থায় আছে। তো আমি এখান থেকে এটাকে বোল্ড করলাম। তো আবার বোল্ড যদি আমি আগের মতো করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই যে বিতে ক্লিক করলে আমার আগের অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে বোল্ড করা। এখন বোল্ড আমরা কেন ব্যবহার করি, আমরা বোল্ড জিনিসটা সেই জায়গাতে ব্যবহার করি যে জিনিসটা আমাদের কোনো একটা টাইটেল হিসেবে ব্যবহার করি উপরের দিকে। যেমন একটা পেজের মধ্যে আমাদের বিজ্ঞপ্তি লেখা থাকে না, নোটিশ লেখা থাকে, ওই লেখাটা কিন্তু মাঝখানে দেওয়া থাকে টাইটেল হিসাবে। ওই লেখাগুলোকে আমরা ফোকাস করার জন্য আমরা এটাকে বোল্ড করি। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বিতে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেছে। এখন আমি যদি হচ্ছে এটাকে আগের মতো করি, শুধুমাত্র ক্রিয়েটিভ লেখাটাকে বোল্ড করব। এই যে দেখেন দুইটা লেখার মধ্যে আমার একটু আলাদা আলাদা। আমি যদি এইটা লেখার উপরে ক্লিক করি এখানে কিন্তু বিটা স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে। ক্রিয়েটিভ লেখার উপরে ক্লিক করলে এখানে একটা চারকোনা বক্সের মতো উঠতেছে না, এটা আমার বর্তমান বোল্ড অবস্থায় আছে। তারপর হচ্ছে এখানে আই লেখা আছে একটা ইটালিক, এটাকে বলা হয় ইটালিক। আমি এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আইতে যদি ক্লিক করি এটা হচ্ছে ইটালিক হয়ে গেছে আমার। তারপর হচ্ছে আমি এখান থেকে যদি সিলেক্ট করে আগের অবস্থায় নিতে চাই আবার এখানে ক্লিক করলে আমার আগের স্বাভাবিক লেখাটার মতো আসছে। দেখেন এটা হচ্ছে ইটালিক লেখা। আমি ইটালিক করা অবস্থায় যদি আমি কিবোর্ডে টাইপিং করি প্রত্যেকটা লেখায় কিন্তু বাঁকা হয়ে উঠবে। আপনাদের যদি ভুলবশত এটা অন অবস্থায় থাকে আর যদি টাইপিং করেন দেখেন যে আমার তো বাঁকা আসতেছে লেখাটা, তাহলে আপনি ধরে নেবেন যে আমার ইটালিক অন করা আছে। এই জায়গা থেকে ইটালিকের মধ্যে ক্লিক দিবেন একটা,
ইটালিকের মধ্যে ক্লিক করলে আমার আগের অবস্থায় লেখাগুলো স্বাভাবিকভাবে আসবে। এটা আমি বুঝবো কীভাবে যে আমার ইটালিক অন আছে কিনা। এটার মধ্যে যদি আমার অন থাকে তাহলে এটা এরকম চার কোণা একটা ঘরের মতো দেখা যাবে। তো এটা যদি অন থাকে আমি এটা আরেকটা ক্লিক করলে বন্ধ হয়ে গেছে এটা। তারপর হচ্ছে আন্ডারলাইন দেওয়া আছে না একটা, এই যে ইউ এর মতো আছে আন্ডারলাইন, এটাকে বলা হয় আন্ডারলাইন। কোনো কিছু লেখার নিচে যদি আমি আন্ডারলাইন করতে চাই তাহলে আমি হচ্ছে এটাকে ব্যবহার করতে পারি। অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে আগে। তারপরে হচ্ছে আমি এই যে ইউ এর মতো যে আছে এটাতে ক্লিক করলাম, নিচে একটা আন্ডারলাইন তৈরি হয়ে গেছে আমার, আন্ডারলাইন হয়ে গেছে আমার এই জায়গায়। আবার আমি চাইলে আন্ডারলাইনটাকে চেঞ্জ করতে পারি। সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমি এখানে মাউসের কার্সরটা যেটার উপরে রাখতেছি এখানে ডবল আন্ডারলাইন হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে একটা আন্ডারলাইন হয়ে গেছে। এখানে অনেকগুলো আন্ডারলাইন আছে, আমি চাইলে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমি চাইলে আন্ডারলাইনের মধ্যে কালারও ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো কালার আছে, যেটার মধ্যে কার্সরটা রাখবো ওই কালারটাই আমার চলে আসবে। আমি যদি লাল কালারটা বোঝা যায় দূর থেকে, এই যে দেখেন এখানে একটা আন্ডারলাইনের নিচে কালার উঠছে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এখানে কয়েকটা ইফেক্ট দেওয়া আছে। ইফেক্টের মধ্যে আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে টেক্সটের ইফেক্ট দেওয়া আছে। এগুলো ইফেক্টগুলো তেমন একটা ভালো দেখায় না এই জায়গায়, আমি তারপর একটা দেখাই। আচ্ছা, আমি এখানে সিলেক্ট করলাম লেখাটাকে। সিলেক্ট করার পরে এই জায়গাতে ক্লিক করবো একটা, এখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। আমার এগুলো ছবিতে যেরকম দেখা যাচ্ছে বাস্তবেও কিন্তু একই কাজ করবে, এগুলো তেমন একটা ভালো আসে না। তারপর এখানে আউটলাইন দেওয়া আছে একটা। আউটলাইন মানে কি, আমার একটা ওয়ার্ডের মধ্যে যে সাইডে যে দাগগুলো থাকে ওটাকে বলা হয় আউটলাইন। আমি এখান থেকে লাল কালারটাকেই দিলাম। এখন এই যে লেখাটা আমার কালারের মতো দেখা যাচ্ছে না, এটা আসলে আমার লেখাটার সাইডের মধ্যে একটা আউটলাইন তৈরি হয়ে গেছে। এই যে দেখেন আমার এই লেখাটার সাইডের মধ্যে একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আউটলাইন। এটা হচ্ছে আউটলাইন একটা। তো আউটলাইনটা আমরা রাখবো না এই জায়গায়, এটা খারাপ দেখা যায় এখান থেকে। নো আউটলাইন করে দিলাম। আমরা ট্যাব বাটন দেখছিলাম না এর আগে কিবোর্ডে, ট্যাব বাটনের এই যে ট্যাব চাপতেছি লেখাটা আমার দূরে সরে যাচ্ছে। ব্যাক স্পেস দিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমার এখানে আরেকটা অপশন আছে, আমি যে টেক্সটটাকে হাইলাইট করতে চাই। ধরেন যে আমি কোনো কিছু লেখা লিখছি ওটাকে হাইলাইট করতে চাই, আমি পঞ্চগড় লেখাটাকে হাইলাইট করতে চাই। আমরা যেমন হাইলাইট প্যান ব্যবহার করি না পড়ার সময় বইয়ের মধ্যে, এখান থেকে সিলেক্ট করলাম, এখানে কয়েকটা হাইলাইট কালার আছে, আমি চাইলে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি এই জায়গায়। এই যে আমার একটা হাইলাইট কালার হয়ে গেছে, আমার কিন্তু টেক্সটের কালার হয় নাই। আমার শুধুমাত্র কি কালার হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে কালার হয়েছে না, টেক্সটটাকে হাইলাইট করছি, ব্যাকগ্রাউন্ডটা কালার হয়েছে, টেক্সটটা কিন্তু আমার ঠিকই আছে। আবার আমি চাইলে এটাকে সিলেক্ট করলাম আগের অবস্থায় নিয়ে আসার জন্য। আবার এই জায়গায় এই যে তীর চিহ্নের মতো একটা আছে, অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করার পরে নো কালার করে দিলেই আর কোনো কালার থাকবে না। আমি এটাকে হাইলাইট কালার করছি, ব্যাকগ্রাউন্ডটা কালার হয়েছে, টেক্সটের কালার কিন্তু হয় নাই। এখন আমি চাইলে এটাকে টেক্সটটাকে কালার করতে চাই, এই যে এখানে যাব, এখানে যাওয়ার পরে হচ্ছে আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। আমার শুধুমাত্র টেক্সটটা কালার হয়েছে। আমার আগের মতো চলে আসছে এটা। তারপর হচ্ছে আমার এখানে প্যারাগ্রাফ নামের একটা অপশন আছে। এই প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের লেখাগুলোকে বিভিন্ন সাইজে এবং সাইডে নিয়ে যেতে পারি। আমাদের হচ্ছে এখানে প্যারাগ্রাফ নামের একটা অপশন আছে না, এই প্যারাগ্রাফ অপশনের মধ্যে দেখেন এখানে কিছু অ্যালাইনমেন্ট দেওয়া আছে তিনটা। আমার এই জায়গায় হচ্ছে আমার যেমন বোল্ড, যখন আমি ক্লিক করি এই যে বোল্ড আমার কি অনও আছে না, একটা চারকোনা ঘরের মতো আছে। এই জায়গায় প্যারাগ্রাফের মধ্যে দেখেন যে প্রথমটা কিন্তু অন আছে না, প্রথমটা অন আছে আমার। এর মানে হচ্ছে আমার এটা অ্যালাইনমেন্ট লেফট করা আছে, এখানে কার্সরটা রাখলে অ্যালাইনমেন্ট লেফট আসে। এটা শর্টকাট হচ্ছে Ctrl+L। অ্যালাইনমেন্ট লেফট মানে হচ্ছে আমি ইন্টার দিয়ে নিচের দিকে যাই, অ্যালাইনমেন্ট লেফট করা আছে। এর মানে আমি যখন কোনো কিছু লিখবো, লেখাটা হচ্ছে আমার বাম সাইড থেকে ডান সাইডে যাবে। আমি যদি একটা ওয়ার্ডকে চাপে ধরি, এই যে দেখেন লেখাটা বাম সাইড থেকে যাচ্ছে না, আবার ওই সাইডে শেষ হয়ে আবার বাম সাইড থেকে শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট লেফট করা আছে। এটার শর্টকাট হচ্ছে Ctrl+L। এখানে শর্টকাটটা উঠে আসে Ctrl+L। Ctrl+L হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট। এখন হচ্ছে ইন্টার দিয়ে নিচের দিকে আসলাম। তারপরে হচ্ছে আমার এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করা আছে একটা, মাঝখানেরটা
এখন কি আমার এই জায়গাটাকে চারকোনা একটা ঘরের মতো দেখা যাচ্ছে না? এটাতে ক্লিক করলে এইটা দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে এইটা উঠে আসছে। মাঝখানে সেন্টার করলাম। সেন্টার বলতে আমরা মিডিল থেকে যদি কোনো কিছু লেখা লিখতে চাই, আমি যখন হচ্ছে এখানে টাইপিং করব, মিডিল থেকে আমার লেখাটা আসে। এই যে মিডিল থেকে আমার লেখাটা শুরু হচ্ছে, মানে শেষ হবে আমার ওই সাইড থেকে, আবার শুরু হবে আমার মাঝখান থেকে। ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমার অ্যালাইনমেন্ট লেফট করা আছে এই জায়গায়। কি আচ্ছা, তারপর হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। এই জায়গায় হচ্ছে অ্যালাইনমেন্ট রাইট আছে, কন্ট্রোল প্লাস আর। অ্যালাইনমেন্ট রাইট বলতে কি বোঝায়? এখন এর আগে তো আমি দুইটাই দেখাইলাম, এখন আপনারাই বলেন যে অ্যালাইনমেন্ট রাইটের কাজটা কি? হ্যাঁ, ডান দিক থেকে আমি যে কোনো কিছু লিখি, ডান দিক থেকে আসবে, বাম দিকে শেষ হবে, আবার পরের লাইনটা আমার ডান দিক থেকে শুরু হবে। এটা কখন আসবে? যখন আমার অ্যালাইনমেন্ট রাইট অন করা থাকবে এই জায়গা থেকে। আমার অ্যালাইনমেন্ট এখান থেকে আসলো। এখন অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট লেফট, রাইট এগুলো আমরা কোথায় ব্যবহার করব? যখন আমরা টাইপিং করব পরে ক্লাসে, তখন আমরা এগুলোর ব্যবহারটা করতে পারবো। যে আমার একটা লিখা অ্যালাইনমেন্ট লেফট করলে কোন দিক থেকে আসবে, এবং রাইটের লিখা লিখতে গেলে আমাকে রাইট সাইড করতে হবে, অ্যালাইনমেন্ট রাইট। এবং কোনো লিখা যদি আমার মাঝখান থেকে লিখতে হয়, তাহলে আমি অ্যালাইনমেন্ট কী করতে পারি? সেন্টার। এখন ধরেন যে আমি এখানে কোনো কিছু একটা লিখবো, ক্রিয়েটিভিটি লিখছি, ক্রিয়েটিভিটি পঞ্চগড় লিখছি, এই লিখাটাকে আমি একটা মাঝখানে নিয়ে আসার জন্য কী করতে পারি? এটাকে সেন্টার করতে পারি। সিলেক্ট করব, তারপর এখান থেকে সেন্টার, তারপর হচ্ছে আমি ইন্টার দিয়ে নিচে অন্য কিছু লিখতে পারি, ইন্টার দিলাম। তো আমার পরের লাইনটা তো মাঝখানে নাও আসতে পারে, তাই না? তো পরের লাইনটা তো আমার বাম সাইড থেকে শুরু হবে। আমি এইখানে অ্যালাইনমেন্ট সেন্টার করা আছে, এটা কীভাবে বুঝবো? এই যে সেন্টারের মধ্যে ক্লিক করা আছে, ওই জন্য এটা সেন্টার চারকোনা একটা ঘরের মতো দেখা যায়। এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম। এখন আমি চাইলে এখান থেকে লিখতে পারি। আবার আমি যদি এটাকে উপরে টাইটেল হিসেবে রাখতে চাই, আমি এটাকে বোল্ড করে দিব, একটা বোল্ড করে দিলাম। চাইলে একটা আন্ডারলাইনও ব্যবহার করতে পারি এই জায়গা থেকে। পরের লাইনে আসার জন্য হচ্ছে আমার অ্যালাইনমেন্ট লেফট। তো এটার উপরে হচ্ছে আরও কয়েকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমার বুলেট পয়েন্ট ব্যবহার করা আছে এই যে এখানে। আচ্ছা, আপনারা কি কিছু বুঝতেছেন এগুলা? হ্যাঁ, আমি নিজে করার জন্য সময় দিব, আমার এখনো শেষ হয়নি, কিন্তু বুঝতেছেন কি না আপাতত এটা বলেন। যদি না বুঝেন তাহলে আমি এতটুকু স্টপ রাখি, আপনাদেরকে ছাড়িয়ে দিই যে আপনারা করেন, তারপর সমস্যা হলে আমি দেখাই দিব। আচ্ছা, আপনারা তাহলে এতটুকু করেন, একটা ফাইল ক্রিয়েট করা নিজের নাম দিয়ে, তারপর হচ্ছে MS ওয়ার্ডের মধ্যে কিছু একটা নিজের নামটাই লিখেন অথবা ব্যাচের নাম লিখেন, তারপর এটাকে সেভ করেন একটা নির্দিষ্ট জায়গায়। আমি ফাইল ক্রিয়েট করাটা, আচ্ছা সেভ হচ্ছে MS ওয়ার্ড ওপেন করছি। MS ওয়ার্ডটা ওপেন করার সময় আমি হচ্ছে ফাইলে ক্লিক করবো, আপনি ফাইলে ক্লিক করেন একটা। হ্যাঁ, ফাইলটা ক্লিক করার পরে আমার এখানে দেখেন নিচে সেভ এজে ক্লিক করেন। সেভ এজে ক্লিক করার পরে এখানে ব্রাউজ নামের একটা লিখে আসছে, ব্রাউজে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে আমার এরকম আসছে না? এখন আমি এটাকে কোন জায়গায় সেভ করতে চাই, এটা হচ্ছে আমি চাইলে ডকুমেন্টে রাখতে পারি। আপনি ডকুমেন্টে ক্লিক দেন, আপনার ওই জায়গায় ডকুমেন্টে ক্লিক দিচ্ছেন, এখন নিচে আপনার কয়েকটা ফোল্ডার দেখা যাচ্ছে না? এখন ওইখানে তো আপনার কোনো ফোল্ডার ক্রিয়েট করা নাই। এখন আপনি কিবোর্ড থেকে Ctrl+Shift+N চাপেন একসাথে, কিবোর্ড থেকে Ctrl+Shift+N চাপছেন। এখন হচ্ছে কিবোর্ডে আপনার নামটাই লিখে দেন, যদি আপনি ওই নামে ফোল্ডারটা ক্রিয়েট করতে চান। লিখছেন, এখন ইন্টারটা চাপ দেন, তারপর হচ্ছে নিচে হচ্ছে ওপেন লিখা উঠছে না একটা, ওপেনে ক্লিক দেন, তারপর সেভ আসছে না, সেভে ক্লিক দেন। হ্যাঁ, এখন আপনার ওই ফাইলটা সেভ হয়ে গেছে।
এখন ক্রস করে দেন, আবার আপনি বের করতে চান যদি নতুন ক্রস করে দেখেন যে আমার ফাইলটা আসলে সেভ হয়েছে কিনা ওই জায়গায় দিস পিসিতে। ওয়ার্ডে না, আপনি এখন বের করবেন তাই না? বের করার জন্য আমাকে এই জায়গায় যাইতে হবে। আমি দেখাই এখান থেকে বের করার জন্য আমাকে দিস পিসিতে যাইতে হবে। আপনার ওখানে দিস পিসি আছে একটা, দিস পিসি কি আছে? আচ্ছা দিস পিসি নাই, তাহলে আপনি এখানে ক্লিক করেন। এই যে টাচবারের মধ্যে এই হলুদের মধ্যে একটা ফাইল আইকন আছে না, এখানে ক্লিক দেন। এখান থেকে সাইডের মধ্যে ডকুমেন্ট কোথায় আছে, ডকুমেন্ট আছে না একটা ডকুমেন্ট, আপনার নাম আসছে কি এখানে? ওই নামের মধ্যে ডাবল ক্লিক দেন দুইটা, তারপর উপরে ডক্স কি লেখা আছে একটা, হ্যাঁ এইটা আপনার ফাইলটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনারা সবাই কি ফাইল ক্রিয়েট করতেছেন? আপনারা সবাই কি ফাইল তৈরি করতেছেন একটা? আচ্ছা ফাইলটা তৈরি করবেন, কীভাবে সেভ করতে হয় সম্পূর্ণটা তো মনে আছে তাই না? যদি মনে না থাকে আমাকে বলবেন, আমি আরেকবার দেখাই দিব। আরেকবার দেখাই দিই, কিন্তু কোনো কিছু স্কিপ করে যায়েন না। আপনি বুঝতেছেন না তাও চুপ করে আছেন, এই জিনিসগুলো করবেন না। আমি এটা আরেকবার দেখাই। এমএস ওয়ার্ডটাকে ওপেন করলাম সর্বপ্রথম, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে সবাই এই পর্যন্ত আসেন, সবাই আমার সাথে একসাথে ধরে ধরে করলে তাড়াতাড়ি হবে। আসছে, এখানে ফাইল নামের একটা লেখা আছে, হ্যাঁ ফাইল পাইছেন? ফাইলের মধ্যে ক্লিক দেন একটা, ফাইলের মধ্যে ক্লিক দিছেন? সবাই কি ফাইলের মধ্যে ক্লিক দিছেন? আপনি করতে পারবেন? আচ্ছা ফাইলের মধ্যে ক্লিক দেওয়ার পর আমার এখানে অনেকগুলো লেখা আসছে, তার মধ্যে এখানে সেভ এজ নামের একটা লেখা আছে, সেভ এজে ক্লিক দেন একটা। তারপর এখানে ব্রাউজ নামের একটা লেখা আসছে, ব্রাউজে ক্লিক দিছেন? তারপর আমার ডান সাইডে দেখেন অনেকগুলো নাম আসছে, হ্যাঁ আপনারগুলো আসেনি? তো ওই জন্য সেভ করাটার বিষয়টা আমি বারবার গুরুত্ব দিচ্ছি, কারণ আপনি এমন জায়গায় সেভ করছেন পরে আপনি নিজেই খুঁজে পান না, এই সমস্যাটা হয়। তাহলে আমি এটা আরেকবার দেখাই দিচ্ছি। আপনারা যেভাবে যে পর্যন্ত আছেন এই পর্যন্ত থাকেন, যারা করতে পারেননি তারা দেখেন। আপনি দেখেন এখানে এমএস ওয়ার্ডটা ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পরে ফাইলে ক্লিক করবো একটা, ফাইল থেকে ক্লিক করার পরে এখানে সেভ এজে ক্লিক করবো একটা, সেভ এজ থেকে আমি এখানে ব্রাউজের মধ্যে ক্লিক করব। এই পর্যন্ত আসছেন? আপনাদের আছে তো ওইখানে, আপনারটা 19 ভার্সন না 23, একই আছে, ওইখানেও আছে। ব্রাউজে ক্লিক করছেন? ব্রাউজে ক্লিক করার পরে এরকম আসছে না? এখন আমি যদি এখান থেকে সেভ করি তাহলে আমার এখানে ডকুমেন্ট আসবে। আমি ডিরেক্ট ব্রাউজ থেকে আসার পরে এখানে সেভে ক্লিক করবো না, এমন হতে পারে আমার লোকাল ডিস্ক সিটা এখানে করা আছে, লোকাল ডিস্ক সিতে ঢুকলে ওটা আমি জীবনে খুঁজে পাবো না। তার জন্য আমাকে এই সাইডে খেয়াল করতে হবে যে আমি কোন সাইডে এটাকে সেভ করতে চাই। আমি এখান থেকে ডকুমেন্টে ক্লিক করবো একটা, ডকুমেন্টে ক্লিক দেন, ডকুমেন্টে ক্লিক দিলাম। ডকুমেন্টে অনেকগুলো ফোল্ডার আছে না এরকম, ডকুমেন্টে অনেকগুলো ফোল্ডার আছে। যদি আমার আগে থেকে কোনো ফোল্ডার ক্রিয়েট করা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না থাকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডারটা ক্রিয়েট করবো কীভাবে? কিবোর্ড থেকে Ctrl+Shift+N চাপ দিব, Ctrl+Shift+N চাপ দেন। আমার মতো এই পর্যন্ত আসছে কি? এই অবস্থায় থাকেন। যখন এই অবস্থায় একটা লেখা থাকবে নীল কালারের মতো সিলেক্ট হয়ে আছে না, এটাকে আমি ব্যাক স্পেসটা দিয়ে মিশিয়ে দিব, ব্যাক স্পেস দিয়ে মিশিয়ে দেন। ব্যাক স্পেস দিছেন? তারপর আমি চাইলে আমার একটা নাম দিতে পারি,
আমি আমার একটা নাম দিলাম, তারপর হচ্ছে আমি এখানে লাস্টে 4 দিলাম, কারণ আমার নামের আরও কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। তো এইটা যখন আসবে তখন আমি এখানে ওপেন লিখে আসছে না একটা নিচে, ওপেন লিখে আসছে, ওপেনে ক্লিক দেন। ওপেনে ক্লিক দেওয়ার পরে এরকম ফাঁকা আসে, তারপর নিচে সেভ আসছে একটা, তাই না? এখন আমার এটা সেভ হবে কোথায়? দিস পিসিতে যাবে, তারপর ডকুমেন্টে যাবে, তারপর আমার ফোল্ডারটার মধ্যে যাবে। আমি এখান থেকে দেখতে পারি যে আমার দিস পিসিতে যাইতে হবে আগে, তারপর দিস পিসি থেকে এখানে ডকুমেন্টে যাইতে হবে, তারপর আমার নামের এই ফোল্ডারের মধ্যে আমি ওয়ার্ড ফাইলটাকে খুঁজে পাবো। আমি এখান থেকে এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক দেন সবাই। হয়েছে? হ্যাঁ, এখনো আসবে না, আপনি বুঝেন নাই। আপনি সেভ দেন, আমি তারপর দেখাচ্ছি। সেভ দেওয়ার কারণটা হচ্ছে আমি যেন পরবর্তীতে এটাকে খুঁজে পাই, কিংবা ওই ফাইলটাকে ওপেন করে লিখতে পারি। আমি এখান থেকে ক্রস করে দিলাম এটা। এখন আমি দিস পিসিতে যাব, খেয়াল করেন ভালো করে, দিস পিসিতে যাব। এখন আমি দিস পিসিতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমার ডকুমেন্টের মধ্যে ছিল না ওটা, আপনার ডকুমেন্টের মধ্যে ক্লিক দেন। ডকুমেন্টে যাওয়ার পরে আপনার যেই নামে ক্রিয়েট করছেন ফাইলটাকে, ওই নামের ফোল্ডারটা বের করেন। পাইছেন কি ওটা? আপনি যেই নামে সেভ করছিলেন, কে কে পান নাই? পাইছেন? এই যে আমারটা আমি এই নামে রাখছিলাম, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই যে আমার ওয়ার্ড ফাইল এটা। তাহলে সেভ বিষয়টা তো ক্লিয়ার নাকি? একটা ফোল্ডার যদি আগে থেকে ক্রিয়েট না করা থাকে, আমরা ক্রিয়েট করে নিব, আর যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু ফোল্ডারটার উপরে ক্লিক করব। তাহলে আমার এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে। এখন আমি এখান থেকে চাইলে লেখা শুরু করতে পারি। আর কারো কি কোনো সমস্যা আছে এটা নিয়ে? আমি এই যে এখানে বুলেট পয়েন্ট করলাম, ফন্ট সাইজ করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, তাহলে আমি পরেরটা যাই নাকি? আপনারা আবার এমএস ওয়ার্ডের মধ্যেই ফিরে আসেন। তো এখানে আমি এতদূর পর্যন্ত বুঝাইছিলাম অ্যালাইনমেন্টগুলো। তো এগুলো অ্যালাইনমেন্টগুলো আমরা যখন টাইপিং করতে যাবো তখন আমরা এগুলোকে ব্যবহার করবো, অ্যালাইনমেন্টগুলোকে। তো এখন হচ্ছে আমার এই যে উপরে কয়েকটা অপশন দেওয়া আছে না, টুলস, এগুলোর মধ্যে যদি আমি ক্লিক করি, সবাই এখানে খেয়াল করেন, তারপর প্র্যাকটিস করেন। এখানে যদি আমি কার্সরটা রাখি, বুলেটস নামের একটা লেখা উঠছে, এগুলোকে বলা হয় বুলেটস পয়েন্ট। আমি এখানে ক্লিক করলে অনেকগুলো পয়েন্ট দেখা যায়। আমরা যেমন হচ্ছে কোনো কিছু ব্যানারের মধ্যে দেখি না, কোনো কিছু লেখা আছে, পয়েন্ট আকারে লেখা আছে, কিংবা কারো সিভি কিংবা বায়োডাটার মধ্যে পয়েন্ট আকারে লিখছে না স্কিলগুলো, ওই পয়েন্টগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এই পয়েন্টটাকে যদি আমি এখান থেকে চাই, আমি অটোমেটিক এখান থেকে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমি বুলেট পয়েন্টটাকে এখানে একটা ক্লিক করলে অন হবে। অন হওয়ার পর আমি যদি এই টিক চিহ্নটাকে ব্যবহার করি, তাহলে এইটাই থাকবে এই জায়গায়। ধরেন যে আমি কোনো কিছু একটা নাম লিখছি, আমি একটা প্রোডাক্টের নাম লিখি, যেমন কম্পিউটার। কম্পিউটার লিখলাম, তারপরে ইন্টার দিলাম। ইন্টার দিলে আমার অটোমেটিক পয়েন্টগুলো আসবে, কারণ আমাকে প্রত্যেকটা পয়েন্ট দেওয়ার দরকার নেই। এটা একটা সুবিধা। তারপর হচ্ছে আমি ল্যাপটপ লিখলাম। তারপর আবার যদি ইন্টার দেই, আবার কিন্তু ওই পয়েন্টটা উঠবে। আমি কোনো কিছু একটা লেখা লিখতেছি, আবার হচ্ছে ওই পয়েন্টটা উঠতে আছে, অটোমেটিক এটা উঠতেই থাকবে। আমি যদি চাই যে এই পয়েন্টটাকে আমি আলাদাভাবে নিব, সিলেক্ট করলাম, করার পরে এই যে বুলেট পয়েন্টের মধ্যে ক্লিক দিব একটা। ক্লিক দেওয়ার পরে এখানে যতগুলো পয়েন্ট আছে আমি চাইলে যে কোনো একটাকে ব্যবহার করতে পারি। আমি চাইলে এটাকেও ব্যবহার করতে পারি। এখন আমার এই জায়গায় আমি ইন্টার দিলে আমার অটোমেটিক চলে আসে, কিন্তু পরের লাইনে তো আমার এটা নাও প্রয়োজন হতে পারে। আমি এখান থেকে এটাকে বন্ধ করে দেব, বন্ধ করে দিলেই চলে যাচ্ছে। এটা হচ্ছে বুলেট পয়েন্ট। আমি এই যে যেমন পয়েন্টগুলোকে লিখলাম না এই জায়গায়, আমি চাইলে এগুলোকে কিন্তু আবার সংখ্যা দিয়েও লিখতে পারি। আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে অনেকগুলো সংখ্যা আছে না, আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে এগুলোকে ব্যবহার করতে পারি। এখান থেকে যেগুলো যেভাবে দেওয়া আছে আমি চাইলে এইভাবে কার্সরটা যদি এগুলোকে রাখি, আমার অটোমেটিক কিন্তু এগুলো চলে আসবে। আমি চাইলে এইভাবে দিতে পারি, রোমান সংখ্যা দিয়েও দিতে পারি। তো এখানে বেশি কিছু নাই, এগুলো বুলেট পয়েন্টগুলোই দেওয়া আছে এই জায়গায়। তারপর হচ্ছে আমার একটা লেখা কোন দিকে আমি বেশি করে নিতে চাই একটা পেজের মধ্যে, সিলেক্ট করলাম এটাকে। সিলেক্ট করার পরে যদি আমি এটাতে ক্লিক করি, আমার লেখাগুলো এই সাইড থেকে এই সাইডে চলে যাচ্ছে।
এটা আমাদের এমএস ওয়ার্ডে যখন আমি একটা পুরো ডকুমেন্ট টাইপিং করব তখন আমার ব্যবহার হবে এটা। তো আমি আগের অবস্থা যাওয়ার জন্য কি করতে পারি, কন্ট্রোল জেড, শর্টকাটগুলোকে মনে রাখবেন। আমি একবারে এটাকে আগের অবস্থায় নিয়ে যাচ্ছি, এখানে বুলেট পয়েন্টটাকে অফ করে দিলাম, সব কিছু চলে গেছে আমার। এই বুলেট পয়েন্টগুলোকে আমরা ব্যবহার করবো যখন আমরা একটা বায়োডাটা ব্যবহার করবো কিংবা একটা সিভি লিখবো তখন। তারপরে হচ্ছে আমাদের এখানে আমি সংক্ষেপে একবার এটাকে দেখাই দিই, পরবর্তী আমরা এগুলো নিয়ে কাজ করব। তারপর হচ্ছে আমার এখানে ইনসার্ট দেওয়া আছে একটা হোমের পরে। ইনসার্টের মধ্যে আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো কিছু টেবিল নিয়ে কাজ করতে চাই না, রো কলাম ব্যবহার করতে চাই টেবিল, এই টেবিলটাকে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এই যে টেবিলের একটা লেখা আছে টেবিল, এই টেবিলের মধ্যে ক্লিক করলে আমার অনেকগুলো টেবিল আমি এখান থেকে তৈরি করে নিতে পারি। তো টেবিল কীভাবে তৈরি করে আমরা পরবর্তী ক্লাসে এটা দেখবো। তারপর হচ্ছে আমি এখান থেকে পিকচার, আমরা একটা বায়োডাটা লেখার সময় কীভাবে একটা পিকচারকে ইনসার্ট করে এই পিকচারটা ইনসার্ট করা দেখবো, এবং হচ্ছে এখান থেকে কয়েক প্রকার শেপ দেওয়া আছে, এই শেপগুলোকে নিয়েও কাজ করবো আমরা। তো আমি আজকে ইনসার্টের মধ্যে শেপটাকে একটু দেখাই, আর টেবিলটা যদি সংক্ষেপে একটু যদি দেখাই, ধরেন যে আমার এখানে ক্লিক করার পরে অনেকগুলো টেবিল আসছে। আমরা রো কলাম কি চিনি সবাই, রো কোনটাকে বলা হয়, কলাম কোনটাকে বলা হয়। আমার নিচ থেকে যে উপর থেকে নিচে সেটাকে বলা হয় কলাম, সাইড থেকে যেটাকে সেটাকে বলা হয় রো। আমি এখান থেকে এই যে টানতেছি নিচের দিকে, আমার মাউসের কার্সরটা যেদিকে নিয়ে আসতেছি আমার এখানে অনেকগুলা দাগ তৈরি হচ্ছে না, এটা কি তৈরি হচ্ছে আমার এই জায়গায়, হ্যাঁ এটা আমার কলাম তৈরি হচ্ছে। কারণ এই যে প্রত্যেকটা সম্পূর্ণগুলাই মিলায় একটা কলাম। এটা যদি আমার হচ্ছে আরও অনেকগুলো থাকতো তাহলে ভাগ অবস্থা থাকতো, তাহলে প্রত্যেকটা একটা রো হইতো, একটা কলাম হইতো। এখান থেকে প্রত্যেকটাই একটা সোজাভাবে নিচের দিকে আসতেছে। আমি এখান থেকে যদি আমি কলাম নিয়ে আসতেছি, আমি যদি সাইডে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এখানে দুইটা ভাগ হয়ে গেছে। তাহলে আমার এখানে হচ্ছে কলাম এবং রো হয়েছে, কলাম কটা হয়েছে, দুইটা কলাম হয়েছে, তিনটা রো তৈরি হয়ে গেছে আমার এখানে 2x3 দেখা যায় না উপরে, ওই যে 2x3 দেখা যায় কিন্তু টেবিলে, অর্থাৎ 2x3 মানে কি হচ্ছে আমার দুইটা কলাম, রো হচ্ছে তিনটা। আমি যদি এই দিকে বাড়াই তাহলে হচ্ছে আমার কি বাড়বে, কলামের সংখ্যাগুলো বাড়তেছে, এবং হচ্ছে আমার রো এর সংখ্যাগুলো কিন্তু ঠিকই আছে তিনটা করে। আমি যদি নিচের দিকে বাড়াই তাহলে কিন্তু আমার রো এর সংখ্যাগুলো বাড়তে আছে নিচের দিকে। যতদূর পর্যন্ত আমি নিয়ে আসতে চাই, আমি লাস্টের এই ঘর পর্যন্ত আমি মাউস দিয়ে লেফট সাইডের বাটন ক্লিক করি, টেবিলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এতটুকু। আমরা টেবিলের মধ্যে কী লিখতে পারি, যেমন হচ্ছে আমরা কোনো কিছু সিভি লিখতে গেলে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো লিখতে পারি না। ধরেন যে আমি এখানে লিখলাম যে প্রথমে কি থাকে, যে এক্সাম নেম থাকে, তারপরে হচ্ছে আমার কি থাকে, বোর্ড দেওয়া থাকে সম্ভবত। আচ্ছা আমি আমার মতো করে একটা দিলাম, বোর্ড লিখলাম। তারপর হচ্ছে ধরেন যে আপনার পাসিং ইয়ার যেটা থাকে, তারপর হচ্ছে আমার জিপিএ থাকে, জিপিএ। তো আমি চাইলে এইভাবে একটা টেবিল নিয়ে এইভাবে লিখতে পারি। আমার এক্সাম নেম যতগুলো আছে, এসএসসি আছে, এইচএসসি আছে, যতগুলো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সবগুলো এখানে দিলাম। এবং হচ্ছে এর পাশে হচ্ছে আমি এসএসসি, যেমন এসএসসি দিলাম এখানে, তারপর হচ্ছে আমার বোর্ড দিলাম দিনাজপুর, তো যে কোনো একটা আমি দিলাম। তারপর হচ্ছে আমার এখানে পাসিং ইয়ার, তারপর জিপি, এইভাবে আমরা একটা টেবিল নিয়ে কাজ করতে পারি। এখন কখনো যদি আমার মনে হয় যে আমার এই টেবিলগুলোর মধ্যে আমার লাস্টের একটা টেবিল বেশি হয়েছে, এই জায়গায় আমি লাস্টের টেবিলটাকে সিলেক্ট করবো। এই জায়গায় সিলেক্ট করার পরে এখানে ডিলেট নামের একটা অপশন উঠতেছে, ডিলেটে ক্লিক করলাম, ডিলেট সেল, এখান থেকে ওকে করলাম, চলে গেছে এটা। আবার যদি কখনো মনে হয় যে আমার এগুলো আমি এখানে নিছি, আমার লাস্টের দিকে আরেকটা দরকার আছে রো কলামের, লাস্টেরটা সিলেক্ট করতে হবে। সর্বপ্রথমে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে আমাকে এখানে ইনসার্ট নামের একটা লিখে আসছে, ইনসার্টে ক্লিক করার পরে আমি এখানে নিচের দিকে যদি নিতে চাই, এই যে নিচে আরেকটা বাড়ছে আবার। তো এটা নিয়ে আমরা বিস্তারিত পরের ক্লাসে দেখবো, যখন আমরা টেবিল নিয়ে কাজ করবো। আমি শুধু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। হ্যাঁ, আমি যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করতে চাই, হ্যাঁ যদি একটা করতে চাই তাহলে সিলেক্ট করে রাইট বাটন চাপতে হবে, ডিলিট না। ধরেন যে আমি এই লাস্টেরটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর আমার অনেকগুলো অপশন আসছে, এই যে লাস্টের দিকে দেখেন ডিলিট নামের একটা লেখা আসছে, এখানে ডিলিট ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করার পর ডিলিট সেলে ক্লিক করার পরে ওকে।
ডিলিট অপশন খুঁজে পাইছেন? আপনি এখানে দেখেন আগে সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে ডিলিট নামের একটা লিখে আসবে। তো ডিলিট বাটনে আমি ক্লিক করলে আমি ডিলিট সেল করে দিলাম, তারপর হচ্ছে ওকেতে ক্লিক করলাম, আমার এটা চলে গেছে। আমি সম্পূর্ণটাকে এখন ডিলিট করব। আচ্ছা, ইনসার্টের মধ্যে দেখেন, ইনসার্টের মধ্যে আমার এখানে অনেকগুলো শেপ নিয়ে কাজ করতে পারি। আমরা এখানে শেপের মধ্যে ক্লিক করলাম, শেপের মধ্যে দেখেন, শেপের মধ্যে এখানে অনেকগুলা টুলস দেওয়া আছে। এই টুলসগুলোকে নিয়ে আমি ব্যবহার করতে পারি বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য। আমি যদি এখানে প্রথমে একটা রেক্টেঙ্গেল নেই শেপ, আমরা সবসময় শেপের মধ্যে একটাকে জাতীয় পতাকা তৈরি করে দেখি, কারণ সব থেকে সহজ হচ্ছে জাতীয় পতাকাটা। যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি শেপের কাজটা বুঝতে পারবেন। আপনি শেপের, আমি আগে করে দেখে, আপনারা কি কম্পিউটার নিজে নিজে করতে চান না। আমি কারণ এই জিনিসটা একবারই দেখাবো, যেটা একবার চলে যাবে এটা শেষ এখান থেকে। আমি এখানে শেপের মধ্যে ক্লিক করলাম, এই যে ইনসার্টের মধ্যে যাব। এর আগে আমি হোমের মধ্যে কাজ করছিলাম, এখন আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখেন শেপ নামের একটা লিখে আসছে। আমরা সবসময় একটা জাতীয় পতাকা দিয়ে আমি এখানে তৈরি করে দেখি, কারণ এটা সবাই সহজে বুঝে যায়। আমি এখান থেকে একটা ক্লিক করলাম, রেক্টেঙ্গেল শেপ নাম এটা। রেক্টেঙ্গেলটাকে এইভাবে টান দিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি হয়ে গেল। এই শেপের মধ্যে একটা কালার আছে না, এটাকে বলা হয় শেপ ফিল, এটাকে ফিল কালার বলা হয়। এই যে উপরে ফিল কালার আছে, আর এই সাইডে যে একটা বর্ডারের মতো আছে আউটলাইন, আমরা এর আগে টেক্সটের এখানে আউটলাইন দেখছিলাম না একটা, এটা হচ্ছে আউটলাইন। আমি এখান থেকে শেপের মধ্যে ক্লিক করলে আমার জাতীয় পতাকার কালার হচ্ছে সবুজ। আমি এখান থেকে এই ফিল কালারের মধ্যে সবুজটাকে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে আবার ইনসার্টের মধ্যে চলে যাব। ইনসার্টের মধ্যে শেপের মধ্যে যাওয়ার পরে আমি এখান থেকে একটা বৃত্ত নেব। বৃত্ত হচ্ছে আমার এই জায়গায়, আমি এখান থেকে বৃত্তটাকে নিলাম। এখান থেকে বৃত্তটা হচ্ছে আমার লাল কালার, ফিল কালারটাকে চেঞ্জ করে দিব, লাল কালার করে দিলাম। এটা হচ্ছে আমার শেপের মধ্যে লাল সবুজ দিয়ে একটা শেপ ফিল কালার আমি চেঞ্জ করে নিলাম। এটার মধ্যে একটা আউটলাইন দেওয়া আছে, এই যে দেখেন বৃত্তটার সাইডে একটা আমার আউটলাইন দেওয়া আছে। এই আউটলাইনটাকে দূর করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শেপ ফরম্যাট নামে একটা লেখা উঠবে। শেপ ফরম্যাট থেকে এখানে শেপ ফিলের পরে আউটলাইন, আউটলাইন যদি আমি নো আউটলাইন করে দিই তাহলে এখানে আউটলাইন। যদি আমি আউটলাইনটাকে বুঝাইতে চাই যে আসলে আউটলাইনটা কী জিনিস, আমি এখান থেকে এই হলুদ কালারটা করে দিলাম। এই দেখেন আউটলাইন হচ্ছে এই যে সাইডের মধ্যে একটা লাইন দেওয়া আছে না, এটা হচ্ছে একটা আউটলাইন। তো আমি যদি যেই শেপটাকে নিয়ে কাজ করব ওইটার মধ্যে আমাকে শেপ ফরম্যাটে যাইতে হবে। আমি এখানে ক্লিক করলাম, শেপ ফরম্যাটের মধ্যে ক্লিক করলাম একটা, শেপ ফরম্যাট থেকে এখানে আউটলাইনে, তারপর এখান থেকে নো আউটলাইন করে দিলাম। ঠিক একইভাবে যদি আমি এইটার আউটলাইনটা দূর করতে চাই তাহলে কী করতে হবে, আমাকে শেপ ফরম্যাটে যাইতে হবে। শেপ ফরম্যাট থেকে আমার হচ্ছে এখানে শেপ আউটলাইন, তারপর এখান থেকে নো আউটলাইন, আমার কিন্তু হয়ে গেছে এটা। শেপের মধ্যে এতটুকু, আপনারা একবার ট্রাই করেন। এটা ট্রাই করার পরে আপনাদের ক্লাসটা পর্যন্ত শেষ করব আমি। কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলেন, আমি আরেকবার দেখা দেবো এটা। আচ্ছা, তাহলে আমি আরেকবার দেখা দিচ্ছি। এটা ইনসার্টের মধ্যে যাব, ঠিক আছে। ইনসার্টের মধ্যে আমি একটা এই যে রেক্টেঙ্গেল একটা শেপ আছে, এটার নাম রেক্টেঙ্গেল, এটার মধ্যে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমার মাউসের কার্সরটা প্লাস আইকনের মতো হয়ে গেছে না, আমি প্লাস আইকনটাকে ধরে লেফট সাইডের বাটনটা চাপে ধরে যেদিকে টান দিব অতটা জায়গা এটাকে নিয়ে আমি চাই এটাকে এইভাবেও দিতে পারি। এই শেপের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি এটাকে ব্যবহার করতে পারি চাইলে। আমি এখানে এতটুকু দিলাম, তারপর ছাড়ে দিব। একটা কালার হয়ে গেছে না, এটা একটা কালার হয়ে গেছে। উপরে দেখেন এখানে শেপ ফিল নামের একটা আছে, এটাকে বলা হয় ফিল কালার। আমি এটাতে ক্লিক করলাম, ফিল কালারটা হচ্ছে আমি, হ্যাঁ আপনি শেপের মধ্যে ক্লিক দেন একটা, এই যে এই বক্সটার মধ্যে ক্লিক দেন, এটার মধ্যে ক্লিক দেন একটা মাউসটা দিয়ে, ক্লিক দিচ্ছেন। উপরে এখানে শেপ ফরম্যাট লেখা আসছে কি একটা, আপনার শেপের মধ্যে ক্লিক হয় নাই। ক্লিক দিলে আমার এই চার কোণা একটা সাইডের মধ্যে সাদা বৃত্তর মধ্যে, আপনি শেপের এই যে এটার মধ্যে ক্লিক দেন, এটার মধ্যে মাউসটা দিয়ে লেফট সাইড ক্লিক দেন। আচ্ছা, ক্লিক দিচ্ছেন, এখন উপরে ওই যে শেপ ফরম্যাট উঠছে, এই যে এইখানে দেখেন, আমার এইখানে দেখেন শেপ ফরম্যাট, এই জায়গায় দেখেন শেপ ফরম্যাটে ক্লিক দেন। শেপ ফরম্যাটে ক্লিক দিচ্ছেন, এই যে আমার এইখানে ক্লিক করে, সবসময় আমার এখানে ক্লিক, নিজে নিজে যাবেন না, শেপ ফিল আছে এই জায়গায়, এখন শেপ ফিলে ক্লিক দেন। শেপ ফিলে ক্লিক দেন, এখানে সবুজ যে কালারটা আছে আপনি ওটাতে ক্লিক দেন। ক্লিক দিচ্ছেন, এখন আপনি আবার ইনসার্টের মধ্যে চলে যান। সবাই ইনসার্টের মধ্যে ক্লিক দেন,
তারপর হচ্ছে আমার এখানে শেপের মধ্যে আমি এই যে বৃত্ত আছে সবগুলাই আছে। তারপর হচ্ছে এখানে বৃত্তটার মধ্যে ক্লিক দিচ্ছেন, এই যে নিয়ে আসেন, ঠিক একইভাবে শেপ ফিল কালারটাকে চেঞ্জ করে দেন। আচ্ছা এখানে দেখেন, এখন আমি একটা বৃত্ত নিব এই জায়গায়, এটাকে আমি এখান থেকে টান দিলাম এই জায়গায়, আমার এটা মাঝখানে চলে আসছে। আমি এখান থেকে কি করতে পারি, এটাকে ফিল কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। আমার কিন্তু এটা হয়ে গেছে এই জায়গায়। আচ্ছা এটা কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা এখন হচ্ছে আমি এটাকে দেখাই যে এটা তো আমি কোনো রকম করছি, এটা কিন্তু এখনো ওইভাবে হয় নাই, এখানে আরো কাজ বাকি আছে। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে এই জায়গায় দেখেন। আমি এটাকে এখন আরেকভাবে নিব, ইনসার্টের মধ্যে ক্লিক করলাম, শেপের মধ্যে ক্লিক করলাম, রেক্টেঙ্গেল নিলাম একটা। সবাই খেয়াল করেন এই জায়গায় আমি এখান থেকে কন্ট্রোল অল্টারটা চাপে ধরে তারপর রেক্টেঙ্গেলটাকে টান দিব। এই যে দেখেন আমার এখানে এই শেপটার মধ্যে চারপাশে অনেকগুলো গোল বৃত্তর মতো দেখা যাচ্ছে না, এই বৃত্তগুলো দেখা যাচ্ছে এই জায়গায়। হ্যাঁ না, ক্লিক করে তারপর ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে, ক্লিক দেন। আমি সম্পূর্ণগুলো দেখাবো, আপনারা শুধু একটু দেখেন এদিকে। আচ্ছা দেখেন এখানে, আপনারা একটু দেখেন, আমি এখানে একটা শেপ নিয়েছিলাম, এটা আমি কিভাবে নিয়েছিলাম, কন্ট্রোল আর অল্টারটা চাপে। কন্ট্রোল অল্টারটা আমি চাপ দিছিলাম কেন, কারণ হচ্ছে আমার শেপটাকে একই সাইজে নিয়ে আসার জন্য। প্রথম অবস্থায় আমি কি করছি, এখানে টান দিছিলাম না, কোনো এক সাইড ছোটো বড় হইতে পারে এটা, তো আমি আমার চোখের মাপের অনুযায়ী এটাকে নিচ্ছিলাম, তো এটা তো সঠিক না। আমি এখানে ইনসার্টের মধ্যে যাবো, শেপের মধ্যে, তারপর হচ্ছে আমি ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টারটা চাপে ধরবো। কন্ট্রোল অল্টার চাপে ধরলে আমার এটা দুই দিক থেকে সমানভাবে বড় হবে, সমানভাবে, কোনো এক সাইড ছোট বড় হবে না। এটাকে মাঝখানে নড়ানোর জন্য আমাকে এই যে কার্সরটা দেখা যাচ্ছে না, আমি এটাকে ধরে এইভাবে লেফট সাইডে বাটন ধরে যে কোনো এক সাইডে নিয়ে যেতে পারি। এখন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি অনেক সময় কী হয়, আমার শেপ ফরম্যাট আমি খুঁজে পাই না যে আমি ফিল কালারটা কীভাবে চেঞ্জ করবো। এই যে দেখেন আমার এখানে ফিল কালারটা কিন্তু নাই অপশনটা, যেমনটা আপনার হয়েছিল একটু আগে। এখানে শেপ ফরম্যাট কিন্তু নাই, কারণ আপনি এই জায়গায় ক্লিক করছিলেন সাইডে। আমি যেহেতু শেপ নিয়ে কাজ করব, শেপের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। শেপের মধ্যে যখনই ক্লিক করলাম, এই যে এই সাদা বৃত্তগুলোর মতো উঠে আসছে, এদিকে ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম, সাদা বৃত্তগুলোর মতো উঠে আসছে, তারপর হচ্ছে আমার এই শেপ ফরম্যাটটা উঠবে। আমি যদি পিকচারের মধ্যে ক্লিক করি তার পিকচার ফরম্যাট আসবে, শেপের মধ্যে ক্লিক করলে শেপ ফরম্যাট আসবে। এটাতে ক্লিক করলাম, তারপর এখানে শেপ ফরম্যাট, শেপ ফরম্যাট থেকে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাইলে শেপ ফিলে ক্লিক করতে হবে আমাকে, সবুজ কালার। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা বৃত্ত নিব, এখান থেকে ইনসার্টে বৃত্তটাকে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চাপে বৃত্তটাকে টান দিব। বৃত্তটা আমার সমানভাবে নেওয়ার জন্য আমি এখান থেকে এটাকে ছোট বড় করতে পারি। আমি চাইলে এই কর্নারগুলোতে ধরেও আমি এখান থেকে ছোট করতে পারি, আবার আমি চাইলে এই কর্নার এখান থেকে আমি এটাকেও এইভাবে ছোট করতে পারি, আবার আমি চাইলে এটাকে লম্বাও করতে পারি। আমি আবার চাইলে এটাকে একটু বাড়াইতেও পারি এই সাইডে। এটাকে ধরলে আমার লম্বাটা হবে, এক সাইড কিন্তু স্থির থাকতেছে এই জায়গায়, এক সাইড স্থির থেকে আরেক সাইডে বড় হচ্ছে। তো আমি এখান থেকে একটা বড় করে দিলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে এটাকে লাল কালার করে দিলাম। এখন আমার কি এটা আসলে মিডিল হচ্ছে এই জায়গায়? মিডিল হয় নাই, কিন্তু আমি তো আমার হাত দিয়ে এটাকে মাঝখানে দিলাম, এটা তো মিডিল হয় নাই হবে। আমি চাইলে এভাবে দিতে পারি। তো আমাকে এটা কী করতে হবে, অ্যালাইন করতে হবে এটাকে। আমরা একটু আগে যে অ্যালাইনমেন্ট দেখছিলাম না এই জায়গায় প্যারাগ্রাফের মধ্যে, কোনো লেখাকে অ্যালাইনমেন্ট লেফট রাইট সেন্টার মিডিল, আমি এখান থেকে এটাকে অ্যালাইন করবো। এখান থেকে শেপ ফরম্যাটে যাবো, যেহেতু শেপ নিয়ে কাজ এটা। এই যে এই জায়গায় ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমার হচ্ছে এটার নাম হচ্ছে অ্যালাইন অবজেক্ট। কার্সরটা রাখলে কিন্তু একটা লেখা উঠবে আমার, অ্যালাইন অবজেক্ট। আমি এখানে ক্লিক করলাম, এখানে অ্যালাইনমেন্ট লেফট করা আছে একটা, অ্যালাইনমেন্ট সেন্টার করা আছে, অ্যালাইনমেন্ট মিডিল করা আছে। আমি অ্যালাইন কোনটা হবে, আমি যেটার মধ্যে ক্লিক করছি এটা একটা শেপ, এটা একটা শেপ, দুইটাই কিন্তু আলাদা আলাদা শেপ। এই শেপের মধ্যে ক্লিক করলে
আমার এইটা নিয়ে কাজ হবে, বৃত্ত কিন্তু নিয়ে কোনো কাজ হবে না, কারণ বৃত্তর সাইডে কিন্তু আমার এই অপশনগুলো কিন্তু উঠে নেই। যদি বৃত্তটার মধ্যে ক্লিক করি, আমি যখন যা কাজ করবো আমার এই বৃত্তটাকে নিয়েই কাজ হবে, এই সাইডেরগুলো কিন্তু কোনো কাজ হবে না। আমি এখান থেকে অ্যালাইন অবজেক্টে যাব, অ্যালাইন সেন্টার যে আছে আমার, অ্যালাইন সেন্টার করলে আমার এই বৃত্তটা সেন্টারের মধ্যে চলে যাবে, সেন্টার হয়ে গেছে না। আমি এটাতে ক্লিক করলে এখন অ্যালাইন সেন্টার, আমি এখন এটাকে মিডিল করব। মিডিল করার জন্য আমাকে এই মাঝখানে চলে আসবে, এটাকে অ্যালাইন মিডিল করে দিই। অ্যালাইন মিডিলে চলে আসছে কিন্তু আমার এটাকেও আমি অ্যালাইন মিডিল করে দেবো এই জায়গা থেকে। অ্যালাইন মিডিল হয়ে গেছে না আমার। এখন কিন্তু আমার উপরের দিকে যতটা জায়গা আছে, নিচের দিকে অতটা জায়গা, বামের দিকে যতটা জায়গা, ডানের দিকে অতটা জায়গা। আমরা এর আগে হাত দিয়ে এটাকে করছিলাম না, তো হাত দিয়ে যদি আমি জুম করতে যাই, কোনো না কোনো একটা সাইড কিন্তু আমার কম বেশি দেখা যায়। আর এখন হচ্ছে আমার আরেকটা অনেক সময় ভুল হয়, আপনারা এটাকে গ্রুপ করি না। গ্রুপ না করলে আমার সমস্যা হয় কি, দেখেন যে আমি এটাকে এই সাইডে নিয়ে আসছি, কিংবা এরকম হয়ে গেছে না, কোনো কারণে চাপ লাগে, এই সাইডে হয়ে গেছে। তো আমি এটাকে গ্রুপ করব আগে, তার আগে আমি এখান থেকে আরেকটা ইনসার্ট নিই, শেপ নিব। আমি এটাতে আরেকটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে আমি কি তৈরি করছিলাম, এই সবুজটাকে তৈরি করছিলাম না। এখন রেক্টেঙ্গেলটাকে আমি আলাদা কাজের জন্য ব্যবহার করবো এই জায়গায়। এটাও কিন্তু আমার একটা শেপ, এটা রেক্টেঙ্গেল শেপ। এটার মধ্যে ক্লিক করে শেপ ফরম্যাটে যাওয়ার পর আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, শেপ ফিল কালারে চেঞ্জ করে দিলাম। তো এখন হচ্ছে কোনো কারণে দেখেন আমার হচ্ছে এই যে তিনটা আছে এই জায়গায়, কোনো কারণে আমার এটা তিনটায় কিন্তু আমার শেপ কটা, এখানে তিনটা শেপ, কোনো কারণে আমার এটা এই সাইডে চলে গেছে। দেখেন তো এটা কেমন হয়ে গেছে না, এটা নিচে বৃত্ত এক সাইডে হয়ে গেছে, এটা এক সাইডে, আবার এটা এক সাইডে। তার জন্য আমরা কি করবো, এগুলোকে গ্রুপ করব। তিনটা শেপকে গ্রুপ করার জন্য আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপতে হবে। কন্ট্রোলটা চাপে ধরে তিনটা শেপের মধ্যে তিনটা ক্লিক করতে হবে। আমার প্রথম শেপ হচ্ছে এইটা, দ্বিতীয় শেপ সবুজটা, তৃতীয় শেপ হচ্ছে লালটা। আপনি চাইলে যে কোনো তিনটাতে আগে ক্লিক করতে পারেন। এখন ধরেন যে আমি যে শেপটার মধ্যে ক্লিক করব, ওই শেপটার মধ্যে চারপাশে কিন্তু গোল এগুলো সাদা বৃত্তের মধ্যে উঠবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপে ধরলাম, একটা ক্লিক দিলাম, উঠছে না এটা, আরেকটা ক্লিক দিলাম, এটাও কিন্তু উঠছে, তিনটার মধ্যে আরেকটা ক্লিক দিলাম, তিনটা শেপের মধ্যে আমার এখন কি উঠছে, এই চিহ্নগুলো উঠছে না। এই অবস্থায় আমি এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে গ্রুপ নামের একটা অপশন আসছে। এই গ্রুপের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। তিনটাই আমার গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি এই পতাকাটাকে এখানে নড়াই, সবগুলো একসাথে নড়তেছে। আর আপনার যদি গ্রুপ না করে এটাকে নড়ান, তাহলে দেখা যাবে আপনার বৃত্ত এক সাইডে, পতাকার বর্ডার এক সাইডে, সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, সবগুলোকে নিয়ে আমি একসাথে গ্রুপ করে নিছি। এতটুকু কি বুঝছেন সবাই? আচ্ছা, আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি এখান থেকে। মানে এতটুকু তো সবাই পারবেন, তাই না? এইভাবে নিয়ে শেপগুলোকে নিয়ে অ্যালাইনমেন্ট করতে পারছেন? অ্যালাইনমেন্ট কি করতে পারবেন? অ্যালাইনমেন্টটা কিন্তু করতে হবে আগে। আচ্ছা, ওইটাতে ক্লিক দেন, দেওয়ার পর হচ্ছে ডিলিট চাপ দেন। কিবোর্ড থেকে ডিলিট।
আচ্ছা আমি এটাকে গ্রুপ করা দেখাই। আমরা প্রথম অবস্থায় সবাই তো এরকম করে আনছেন, তাই না? আচ্ছা এখানে হচ্ছে আমি এটার মধ্যে যদি ক্লিক করি, আমার এই যে সাদা কয়েকটা ডটের মধ্যে দেখা যাচ্ছে না, এটাতে এটাতে যদি ক্লিক করি এখন কিন্তু একটা ছাড়ে দিয়ে আরেকটাতে কিন্তু হচ্ছে। আবার এটার চারপাশে আছে, আমি যদি এটাতে ক্লিক করি এটার চারপাশে কিন্তু হচ্ছে। তো আমাকে তিনটা একসাথে করার জন্য কন্ট্রোলটা চাপে ধরতে হবে। তার আগে অ্যালাইনমেন্টটাকে দেখাই। ধরেন যে আমার এটা এই সাইডে আছে, এটা এই সাইডে আছে, তো আমি এটাকে অ্যালাইন করার জন্য আগে এটার মধ্যে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে শেপ ফরম্যাটে চলে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পরে এই যে কর্নারের দিকে দেখেন যে অ্যালাইন অবজেক্ট নামের একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে অ্যালাইন মিডিল নামের একটা লেখা আছে। এই পর্যন্ত আসছেন? আচ্ছা আমি আরেকবার দেখে আপনারা দেখেন, তারপর আমি দেখা দিচ্ছি। এটা অ্যালাইন মিডিলের মধ্যে যদি আমি ক্লিক করি এটা মিডিল অবস্থায় চলে যাবে। অ্যালাইন মিডিল হয়েছে, এই শেপটা কিন্তু মিডিল হয়েছে। এখন এই শেপটাকেও মিডিলে নিয়ে আসতে হবে। তার জন্য আমি এখানে অ্যালাইন অবজেক্টে যাওয়ার পরে একইভাবে এখানে মিডিল করে দিলাম। তারপর হচ্ছে এটাকে মাঝখানে দেব। এটাকে আমি ধরে এখানে বসাই দিলাম, কারণ এটা হচ্ছে আমার অ্যালাইনটা লেফট করলে অনেক দূরে চলে যাবে। এটা এই আমার বৃত্তটা আর পতাকাটার মধ্যে চতুর্দিকে এখন সমান জায়গায় বসে গেছে। এটা এখন আমাকে এটা কি করার প্রয়োজন? গ্রুপ করার প্রয়োজন। গ্রুপটা যদি না করি কোনো অনেক সময় দেখা যায় যে আমি যাচ্ছি এই পতাকাটাকে একটা জায়গা থেকে আমি উপরে উঠাবো এটাকে। সবাই এটা একটু খেয়াল করেন। আমি এই পতাকাটাকে চাচ্ছি উপরের দিকে উঠাইতে, তাহলে আমি কীভাবে উঠে? এখানে ক্লিক করলে এই যে টানলে আমাদের সবগুলো তিনটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে এই জায়গায়। তো এই জন্য আমাকে গ্রুপ করতে হয়। আপনারা কি গ্রুপ করছেন সবাই? আচ্ছা আমি দেখাই তাহলে। কন্ট্রোল যেটা আগের অবস্থা দিলাম। গ্রুপ করার জন্য আমাকে কি করতে হবে? প্রত্যেকটা শেপের মধ্যে ক্লিক করতে হবে যেন আমার এই অপশনগুলো সবগুলোতে দেখা যায়। আমি এটাতে ক্লিক করছি, এটাতে এখন দেখাচ্ছে। এটাতে ক্লিক করলে ওই বৃত্তটা ছাড়িয়ে দিয়ে কিন্তু এটাতে ধরতেছে। তার জন্য আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপে ধরতে হবে। কন্ট্রোল চাপে ধরা অবস্থায় আমি ক্লিক করব এটাতে। কন্ট্রোলটা ছাড়িয়ে দিয়ে কিন্তু ক্লিক করলে হবে না। তারপর হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, দুইটার মধ্যে এই চিহ্নগুলো উঠছে না? এখন বাকি আছে কোনটার মধ্যে? বৃত্তটার মধ্যে। এটাতেও ক্লিক দিলাম একটা, তাহলে আমার তিনটার মধ্যেই কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট অবস্থায় আমি এই শেপগুলোর মধ্যে রাইট ক্লিক করব একটা। আপনারা তিনটার মধ্যে ক্লিক সিলেক্ট করে নেন এইভাবে। সিলেক্ট করছেন এইভাবে? আচ্ছা সিলেক্ট করা অবস্থা হইলে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব একটা। রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে অনেকগুলো অপশন পাবো। আপনারা রাইট বাটন ক্লিক করেন, দেখেন যে এখানে অপশন আসছে অনেকগুলা। গ্রুপ লিখে আসছে কি একটা? গ্রুপ আসছে? আসেনি? সিলেক্ট কি করতে পারছেন? করতে পারেননি? কি আশ্চর্য। আচ্ছা এখানে আরেকবার দেখেন, আমি নতুন করে আরেকবার দেখাচ্ছি। এই যে আমার তিনটা শেপ না এখানে, সবাই খেয়াল করেন। আমি এটা লাস্ট এবারেই বুঝাই দিব। তিনটা শেপের মধ্যে আমাকে ক্লিক করতে হবে, আগে সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপে ধরতে হবে একটা। কন্ট্রোলটা চাপে ধরা অবস্থায় আমি এই শেপের মধ্যে ক্লিক করব একটা ক্লিক দিছি এই জায়গায়, আরেকটা ক্লিক দিলাম এই জায়গায়, আরেকটা ক্লিক দিলাম এই জায়গায়। তিনটা শেপের মধ্যে ক্লিক দিতে হবে আমাকে। তিনটা শেপে এখন আমার সিলেক্ট হয়েছে না? এই সিলেক্ট অবস্থায় আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব একটা। রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে গ্রুপ নামের একটা লেখা আসছে। গ্রুপ লেখাটা আসছে কি? গ্রুপের মধ্যে ক্লিক দেন। গ্রুপ দেওয়ার পরে এই সাইডে দেখেন, এই তীর চিহ্নর সাইডে থেকে আমার গ্রুপ লিখে আসছে একটা। গ্রুপের মধ্যে ক্লিক করলাম, এটা সম্পূর্ণ একটা গ্রুপ হয়ে গেছে। আমি এটাকে চাইলে যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারি। খুব সহজ বিষয় এটা। সবাই করছেন এটা? কে কে করতে পারেন নাই? আপনি করেন নাই? আপনি এই যে সিলেক্ট করে রাখেন। আচ্ছা সবার কি এটা ক্লিয়ার?
আচ্ছা, আজকের ক্লাসটা অনেক দেরি হয়ে গেল আপনাদের। সবাই কি বুঝছেন এটা? কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে আর? আচ্ছা, কেউ যদি বুঝতে না পারেন, আমি এই ভিডিওটা আমার একটা ইউটিউব চ্যানেলে আপলোড করবো, আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন। আমার কাছে লিঙ্ক চাই নিয়ে মেসেঞ্জার গ্রুপ থেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে দেন। হ্যাঁ, না আমি সিগনেচারটা আপনাদের নিয়ে নিই তারপর। আচ্ছা, আপনার কি যেন নাম? মিলি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি এখান থেকে করে দিচ্ছি। আচ্ছা।